হৃদয় ভাঙার কোনো শব্দ হয় না, সম্পর্কও ভেঙে যায় নিঃশব্দে, কিন্তু দাগ থেকে যায়। আসলে জীবন মানেই তো শুধু আলো আলো রং নয়, তাতে ছড়িয়ে থাকে অনেক রকম বিষাদের রঙও। আমরা জীবনের গল্প করতেই চলে এসেছি এখানে আবার, এবং আমরা বারবার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের বলতে চাই যে এই রঙগুলিকে আমরা কিন্তু আবার নিজেদের মতো করে ফিরিয়ে আনতে পারি। নমস্কার, আমি পারমিতা। নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতি পর্বের মতো আমাদের এই পর্বেও আজকেও রয়েছেন একজন বিশেষ অতিথি, যার জীবনের গল্প আজকে আমরা তুলে ধরব আপনাদের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন একজন শিক্ষিকা, যিনি শিক্ষার আলো ছেলেমেয়েদের দেখাচ্ছেন, সেরকমই একজন মহিলা, ভীষণ লড়াকু, ভীষণ উদ্যমী, মৌটুসী মিত্র। আলাপ করে নেব তার সঙ্গে। নমস্কার মৌটুসী, স্বাগত আমাদের এই জীবন যোদ্ধার মঞ্চে আপনাকে। তো এই যে জীবন যোদ্ধার মঞ্চ, নিজেকে যোদ্ধা হিসেবে আমরা আপনাকে একজন যোদ্ধার মতো করে এখানে আপনার গল্প তুলে ধরতে চাইছি। তো এই অভিজ্ঞতা হয়তো আপনার নতুন, কেমন লাগছে আপনার? আমি এইখানে জীবন যোদ্ধাতে এসে খুবই এক্সাইটেড। আমি প্রথম সূত্র আমার খবর দেয় প্রতিমা দাশগুপ্ত, আমার দিদি হন, তার থেকেই শুনে আমার এখানে আসা এবং আমার যুদ্ধ তুলে ধরতে পারা। একদম খুব ভালো যে আপনি নিজেকে, প্রথমত আমি জানতে চাই, নিজেকে আপনি যোদ্ধা বলে মনে করেন এবং সেটা কবে থেকে ঠিক, মানে আপনি যে অনুভব করছেন যে আপনাকে যুদ্ধ করতে হচ্ছে, সেই সময়টা কি ছোটবেলা থেকে নাকি, মানে হয় না এক একটা পার্টিকুলার পিরিয়ড বা টাইম, কবে থেকে আপনার মনে হচ্ছে যে আপনাকে যুদ্ধ করতে হচ্ছে? আমি অ্যাকচুয়ালি যুদ্ধ ছোট থেকেই করে যাচ্ছি। আমার যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি বাবা আমার রিটায়ার করে, তারপরে নিজের বাড়ি একটা তৈরি করে। তো তার সূত্রে প্রচুর ধার হয়ে যায়। আচ্ছা, তো ওইখান থেকে স্ট্রাগল শুরু আমার। তো মানে সেই স্ট্রাগলের পার্টটা কি আপনিও হয়ে যান? আমাকে আপনি অনেক ছোট নিশ্চয়ই। আমার তো বাড়িটা এরকম হয় যে বিক্রি করার অবস্থায় এসে পড়ে। তো যেহেতু আমি একমাত্র মেয়ে, আমার ভাই বোন কেউই নেই, তো আমাকে জিনিসটা এইভাবে ভাবতে হয় যে আমাকে তো স্ট্রাগল একাই করে যেতে হবে। তারপরে ম্যাট্রিক দিই, ম্যাট্রিক দেওয়ার পরে তখন বাবা খুবই খারাপ অবস্থায় আর কি, আর্থিক দিক দিয়ে। আচ্ছা, ফিনান্সিয়ালি একটা সেটব্যাক চলছে। হ্যাঁ, তারপরে জিনিসটা বিক্রি হয়ে যায়, বাড়িটা। হ্যাঁ। তারপর হায়ার সেকেন্ডারি পড়তে থাকাকালীন আমি বাবাকে জিজ্ঞেস করি আর কি, যে আর কি পড়তে পারবো না। হ্যাঁ, তো আমি যখন জিজ্ঞেস করি এই প্রশ্নটা, আমাকে বাবা বলে যে আমি দেখছিসই তো আমার সিচুয়েশন, তো হয়তো আর তোকে আর্থিক দিক দিয়ে ফাইন্যান্সিয়ালি হেল্প করে আমি সেই পড়াশোনাটা চালানো হয়তো যাবে না। তখন আমি ঠিক করলাম যে না, পড়া যদি ছেড়ে দিই আমার সেটব্যাক আরও ঘিরে ধরবে। তো ইন দি মিনওয়াইল আমি টিউশন করতে স্টার্ট করলাম। টিউশন করতাম দুটো বোনকে, ওনাদের বাবা আর কি ব্যাংকে ম্যানেজার ছিল। তো আমার মা বলেছিলেন আর কি যে মানে সেই টিউশন দিয়ে আপনার নিজস্ব অর্থ রোজগারটা শুরু হলো এবং আপনি আপনার পড়াশোনাকে সাপোর্ট করলেন সেই অর্থে। তখন
আমি হায়ার সেকেন্ডারি পড়াকালীন একটা উনি আর কি ঠিক করে দেয়, ওনার গার্জেন যে ছিল আর কি, উনি ঠিক করে দেয় একটা সিএ ফার্মে রিসেপশনিস্টের জন্য। তো তখন ওখানে জয়েন করলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তখন জয়েন করি, আর ফার্স্ট স্যালারি আমার 800 রুপিস ছিল। এইটা আমার একটা শুরু। তারপরে গ্র্যাজুয়ালি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রজেক্ট প্রমোটেড হলাম। আচ্ছা, সেখানেই? হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। ইন দি মিন ওয়াইল স্টাডি কন্টিনিউ করে যাচ্ছিলাম। তারপরে এমবিএ করলাম। এমবিএ করলাম সিকিম। সেটাও মানে নিজের অর্থ দিয়েই? হ্যাঁ হ্যাঁ। বাহ। তো সিকিম মিউনিসিপাল থেকে করলাম এমবিএ। তারপরে ওনারাই ভাবলো যে না, রিসেপশনিস্টে বসছে মেয়েটা, এখন তো এইচআর এমবিএ হয়ে গেছে, তো কিছু একটা করতে হবে। হ্যাঁ, তো তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রজেক্ট প্রমোট হলাম। তারপরে ইন দি মিন ওয়াইল বাবা আর্থিক দিক দিয়ে একটু স্টেবল হলো। আপনি যেহেতু ওই সাপোর্টটা করে যাচ্ছিলেন। হ্যাঁ, তারপরে দিয়ে আমার মার হেলথ ডিটোরিয়েট করলো, তো ওই অফিসটা ছাড়তে হলো, যেহেতু মার এরকম হেলথ কন্ডিশন। মাকে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ক্রিশ্চিয়ান বস্তি ছিল ওই অফিসটা অ্যাকচুয়ালি। তো মাকে দেখতে হবে, প্লাস রান্না বান্নাও করতে হবে, ঘরের সমস্ত দায়িত্ব আপনাকে নিতে হচ্ছিল তখন। তো ওই জন্য ছাড়তে হলো। তারপরে মা একটু সুস্থ হওয়ার পরে আমি আবার চাকরি খুঁজতে লাগলাম। যেই ইনস্টিটিউট থেকে আমি এমবিএ কমপ্লিট করেছিলাম, ওই ইনস্টিটিউটে আমাকে ডাকলো অ্যাজ আ কাউন্সিলর হিসাবে। আচ্ছা, আপনি সেখানেই জয়েন করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। সেটা কত সন হবে? 2011। মৌটুসী, আমরা জানতে পারলাম যে আপনি ক্লাস 8 থেকেই আপনি আপনার সংসারের হাল ধরেছেন এবং আপনার সমস্ত যাবতীয় পড়াশুনো বা ফার্দার যে হায়ার স্টাডিজ যেগুলো, সেগুলো আপনি নিজেই নিজেকে সাহায্য করেছেন, একদম সেলফ হেল্প। কিন্তু 2020-তে একটা মারাত্মক বিপর্যয় নেমে আসে এবং আপনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তো তারপর আপনার একটা স্পিচের একটা সমস্যা দেখা দেয়। সেটা এক্স্যাক্টলি কি সেটা জানার আগে আমি একটু ক্যামেরার বন্ধুদের কাছে যেতে চাইছি। দর্শক বন্ধুরা, আপনারাও হয়তো এটা দেখতে পাচ্ছেন যে ওনার কথা বলতে গিয়ে উনি কোথাও একটা সমস্যা ফেস করছেন, যেটা কিন্তু একমাত্রই সেই ব্রেন স্ট্রোকের পার্শ্ব প্রতিক্রিয়া। এবং তারপরেও আমি মৌটুসীকে হ্যাটস অফ জানাচ্ছি যে ইন ফ্রন্ট অফ ক্যামেরা এইখানে বসে সরাসরি উনি ওনার জীবনের সত্যটা আমাদেরকে শেয়ার করছেন। তার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ মৌটুসী। আমরা ফিরে যাব আবার আপনার গল্পে, যেখানে সেই যে আপনি ব্রেন স্ট্রোকে এরকম একটা বয়সে, সাধারণত ব্রেন স্ট্রোক হয় না কিন্তু আপনি আক্রান্ত হলেন, সেটা মানে কিভাবে, কিরকম, কোনো সিমটম বা কিছু? অ্যাকচুয়ালি আমার ডিভোর্স হয়, তো ডিভোর্সের পরপর আমার ওই জিনিসটা আর কি একটা ট্রমা এফেক্ট করে, আর অ্যাজ এ রেজাল্ট আমার ব্রেন স্ট্রোকটা করে। আমি তখন বিছানায় শুয়ে আছি, হঠাৎ করে আমার বাঁ সাইডটা হাতটা কেঁপে কেঁপে ঝিঝি ধরার মতন আর কি, তারপরে থেমে যায় আবার। এরকম 3-4 দিন চলে। হঠাৎ করে 3-4 দিন ধরে চলছিল, লিঙ্গার করছিল। আমি অতটা আপনি বুঝতে পারেননি সেটা? হয়েই তো থাকতে পারে। তো যখন আমি স্কুলে অ্যাজ আ কাউন্সিলর চাকরি করতাম, তো যখন স্কুলে আমার মাইন্ডটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, আর বলতে গিয়ে বলতে পারছি না,
আচ্ছা, কথা শব্দগুলো হ্যাঁ, আটকে হ্যাঁ, যাচ্ছে। কথা শব্দগুলো আটকে আসছে, আর বলার কি ছিল আর বলছি কি, তখনই ধরতে পারি যে আমার কিছু একটা সমস্যা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, সেটারই পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হ্যাঁ, আপনাকে মানে এখনো মানে মেডিকেশনে থাকতে হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। মৌটুসির আমরা গল্প শুনবো, জীবনের সেই সত্যিগুলো আবার তুলে ধরবো, কিন্তু দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। কোথাও চলে যাবেন না, ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন মৌটুসী। আমরা সরাসরি চলে যাচ্ছি আবারও মৌটুসীর কাছে। মৌটুসী, আমরা শুনছিলাম যে আপনার জীবনের এই যে এক এক ধাপের যুদ্ধগুলো, এখানে একটা বিশেষ ঘটনা উল্লেখ করতে চাইছি। আপনি 12 বছর, দীর্ঘ 12 বছর মানে একটা যুগ, একটা সম্পর্কে ছিলেন, এবং তারপরে বিবাহ, এবং খুব আনফর্চুনেট যেটা, দুর্ভাগ্যবশত 6 মাসের মধ্যে আপনাকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে হয়। তো এই যে সিদ্ধান্তটা আপনার জীবনে, আপনি কি সঠিক মনে করেন না ভুল? না, কেন কি, আমি তো 100% দিয়ে ভালোবেসেছিলাম। তো এখন ভুল বলবো না, কেন কি আমার 100% এফোর্ট ছিল সেই আর সম্পর্কে? হ্যাঁ, সেই হায়ার সেকেন্ডারি পড়ার থেকে আমাদের রিলেশন গ্রো করে আর বিয়েতে পরিণত হয়। কিন্তু ওনার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার জানতে পারি 6 মাসের মধ্যে, তাও একজন বিবাহিত স্ত্রীর সাথে। তো সেটা আপনি গ্রহণ করতে পারেন না, অবশ্যই সেটা গ্রহণ করার মতো গ্রহণ কথা নয়। করার মতন ইম্পসিবল। তাও আমি, অনেকে অনেক কথা বলেছে, তুই মানিয়ে নে, বা সমাজ কি বলবে, আমার মনটাকে মানাতে পারিনি। যেটা ভুল তো ভুল। এবং উনি ওনার ভুল রিয়েলাইজ করে হ্যাঁ, আপনার কাছে কোনোদিনও ফিরেও আসেননি। আসেনি। তো উনিও হয়তো আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল তৃতীয় ব্যক্তিকে। যাই হোক, ওটা ওনার কথা। কিন্তু কিন্তু আপনি সেই অবিশ্বাসের সম্পর্ক থেকে হুম, বেরিয়ে আসতে হ্যাঁ, চেয়েছেন। হ্যাঁ, সেই জন্য আমার চলে আসা। তো আপনি আপনার এই সিদ্ধান্তটাকে কোনোভাবেই মানে আপনি ভুল ছিলেন না কোনো দিক না, থেকেই। না, অবশ্যই অবশ্যই, কিন্তু মানে কারেজটা হচ্ছে এটাই যে আপনি কম্প্রোমাইজ করেননি। না, একদম সেটা করাও কখনো উচিত নয়। হুম, কিন্তু আপনার এই যে যখন এরকম একটা মানে পরিস্থিতিতে আপনি, তখন আপনার বাড়িতে শুধু বৃদ্ধ বাবা, আপনি ইতিমধ্যেই কিন্তু আপনার মাকেও হারিয়ে নিয়েছেন, এবং সেই একই সঙ্গে আপনার ডিভোর্স কেসটাও চলছে। তো এই যে সব কিছুর মধ্যে আপনি মানে কি কি অবস্টেকলসগুলো ফেস করেছেন? আমি আপনাকে বলছিলাম যে কিছু লোক, রিলেটিভস, বন্ধু বান্ধব আমাকে বলেছিল যে হয়তো ভুল হয়ে গেছে, তুই একটা বেবি কনসিভ কর, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু কোনো দিক দিয়ে কোনো লাভ হয়নি। যেই মানুষটা আমার সাথে সম্পর্কে থেকে রাত্র ঘুম না এসে কাটায়, সেই মানুষটাকে নিয়ে চলা মুশকিল। তো আপনি সিদ্ধান্ত নিলেন এই সম্পর্কটার থেকে পুরোপুরি বেরিয়ে আসতে, কিন্তু আপনি যখন ফিরলেন সেখানেও একটা
মানে একটা কেস বা ডিভোর্স শব্দটা এখনো ভীষণ বেশি নেগেটিভ এখনো আমাদের এই সমাজে। তো এই শব্দটার সঙ্গে যে আপনি প্রত্যেক দিন একটা যুদ্ধ করছেন, বাট আপনাকে কোথাও গিয়ে শুনতে হচ্ছে যে উনি ডিভোর্সি। তো সেটা আপনি সেরকম কোনো ঘটনা বা কিছু আমাদের ব্যক্ত করতে পারেন যেটা মানে আপনার খুব অপছন্দ হয়েছিল বা বিরক্তির কোনো কারণ হয়েছিল, সেরকম কিছু আপনার মনে পড়ে যেটা আপনি শেয়ার করতে চান? হ্যাঁ, অনেকে বলেছে আর কি, টিউশন করাতে যাই, সকালবেলাটায় হয়তো দোকানে বসে আড্ডা মারছি, আমার কানে এসছে কথাটা, তা উনি তো ডিভোর্সি, উনার তো কিছু সাথে পাছেও নেই, উনি আড্ডা মারলেও কি বা কারোর সাথে গেলেও কি যেতে পারি। কিন্তু সেটা আপনার চয়েস হবে। হ্যাঁ, একদম। আমি দর্শক বন্ধুদের কাছে একটু ফিরতে চাইবো। দর্শক বন্ধুরা, আমাদের আজকের সমাজে, এই আধুনিক সমাজে দাঁড়িয়েও কিন্তু আমরা ডিভোর্স শব্দটা বা এই কথাটার সঙ্গে কিন্তু আমরা কখনো কখনো একমত হতে পারি না এবং মেনে নিতে পারি না। ভিন্ন মানুষের ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু কাউকে টার্গেট করে তাকে আঙুল দেখিয়ে কিন্তু এই যে উনি ডিভোর্সি হলে সেটা হতে পারতো বা ডিভোর্সি হলে সেটা হবে না, সেটা কিন্তু আমাকে, আপনাকে বা সমাজকে কিন্তু কেউ অধিকার দেয়নি সেটা বলার। ওনার জীবনে উনি বিচ্ছেদ নেবেন না কাকে গ্রহণ করবেন সেটা কিন্তু একদম ওনার সম্পূর্ণভাবে নিজস্ব সিদ্ধান্ত। এবং আমরা যেন আমাদের পারিপার্শ্বিক সিদ্ধান্তগুলো যারা যেরকমভাবে নিচ্ছেন তাদের নিজেদের জীবনে, আমরা যেন সেটা গ্রহণ করতে পারি এবং আমি মানি বা না মানি সেটা আমার ব্যক্তিগত, তাদের উপর যেন সেটা চাপিয়ে না দিই। তো আবারও ফিরছি মৌটুসীর কাছে। এই আর্জিটা ছিল যেহেতু আপনারা আমাদের বন্ধু, তাই দর্শক বন্ধুদের কাছে এই কথাটা রাখলাম। কারণ আমরা দেখেছি এরকম অনেক মহিলাদের, বিশেষত মহিলাদেরই, পুরুষদের কিন্তু এই কথাটা বলা হয় না বা প্রায়শই মানে তাদেরকে হয়তো ছাড় দেওয়া হয় এই ক্ষেত্রে। কিন্তু এক একজন মহিলা, সেই মহিলা যদি খানিকটা সুন্দরী হন তবে তো সেখানে আরও একটু বেশি করেই তাকে এই মানে শব্দটার হয়তো মোকাবিলা বেশি করে করতে হয়। আমরা শুনছিলাম আপনার সেই যে যুদ্ধের কথাগুলো, কিন্তু একটা সময়ে দাঁড়িয়ে যখন আপনি আপনার বাবাকে হারালেন, বৃদ্ধ বাবা চলে গেলেন এবং তারও বহু বছর আগে, খুব সম্ভবত 2013-তে আপনি আপনার মাকে হারালেন এবং 2022-এ আপনি আপনার বাবাকে হারালেন। তো পৃথিবীর সবচাইতে নিরাপদ আশ্রয়টা আপনার থেকে নেই হয়ে গেল। সেইখানে দাঁড়িয়ে আপনার কোনো ভাই বোনও নেই, আপনি একদম একা। আপনি জীবনকে কি করে ভালোবাসলেন? যখন মা চলে গেল তখন বাবা ছিল, তো আমি এতটা বুঝতে পারিনি, কিন্তু যখন বাবা চলে গেলেন তখন আমার কিছু একটা জীবন থেকে ভ্যানিশ হয়ে যাওয়ার মতন হলো। কেন কি, বাবা আমার বাবা না, বেস্ট ফ্রেন্ড ছিল, এখনও তাই। আর উনি মানে এখনো আপনি বিশ্বাস করেন যে আপনার বাবা সঙ্গে আছেন এবং আপনি শেয়ার করতে পারেন আপনার থটস? হ্যাঁ, তো যখন কিছু বুঝতে পারি না, বাবার ফটোর দিকে তাকিয়ে যখন একদৃষ্টে তাকিয়ে থাকি তখন আনসারটা পেয়ে যাই। সেটাই বিশ্বাস। হ্যাঁ, তো এই জন্য আমি মনে করলাম যে না, পেরেন্টস কোনোদিনও ছেড়ে যায় না। সত্যি হতে পারে একদম তাই, ওরা শারীরিকভাবে চলে গেছেন, কিন্তু মেন্টালি উপস্থিতিটা আপনি ফিল করতে পারি, ফিল করতে পারি মানে তাদের আশীর্বাদ আপনার জন্য সবসময়ই আছে। অ্যান্ড আমি ভাবি যে চলতে তো হবে, নিজেকে ভালোবাসতে শিখতে হবে, কেউ করে দেবে না। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোবাসতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তাই, একদম একদম তাই। আমরা শুনছিলাম এবং শুনতে শুনতে ভাবছিলাম সত্যি এই স্পিরিটটারই বোধহয় দরকার, নিজেকে নিজে ভালোবাসা দরকার পৃথিবীতে একা থাকলেও। সেই
দর্শক বন্ধুরা, মৌটুসীকে আমরা বলবো যে অনেক সাহসী একজন মহিলা এই মুহূর্তে আমাদের পাশে বসে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে আমাদের আবারও নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। কোথাও চলে যাবেন না, আমরা ফিরে আসছি আবারও বিরতির পরে। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে মৌটুসী। আপনাদের আরও একবার জানিয়ে দিই, মৌটুসী একটা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কিন্তু ওনার স্পিচের একটা সমস্যা এখনও যেটা চলছে, ওনাকে খুব আস্তে আস্তে কথাগুলো বলতে হয়। তারপরেও উনি আজকে আমাদের সঙ্গে এখানে রয়েছেন এবং ক্যামেরার মুখোমুখি আপনাদের কাছে তার গল্প তুলে ধরছেন। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ফিরে যাচ্ছি আবারও মৌটুসীর কাছে। মৌটুসী, আমরা শুনছিলাম এতটা আপনার গল্পের কিছু টুকরো অংশ। সবটা হয়তো মানে একটা পর্বে আমরা তুলে ধরতে পারি না, বাট আমরা চেষ্টা করি সেই সত্যগুলো যতটুকু পারি তুলে ধরবার। তো আপনি আপনার লাস্ট বিহুতে আবার একটা স্ট্রোক হয়, আবার একটা মাইল্ড অ্যাটাক হয় এবং আপনি টোটালি এখনও মেডিকেশনের মধ্যে রয়েছেন। তো এই যে এই মেডিকেশনে নিশ্চয়ই আপনাকে স্পেসিফিক কিছু নিয়মাবলী দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আপনাকে নিয়মিত রুটিন হিসাবে ফলো করতে হয়। তো এই যে রেস্ট্রিকশনগুলো আপনার জীবনে কি কোনোভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে? না, আমি বলবো যে যে মেডিকেশনসগুলি আমাকে লোককে চিনতে সাহায্য করেছে এবং আমাকে স্ট্রংলি জীবনটাকে ফেস করতে সাহায্য করেছে। খুব কারেজ নিয়ে, খুব স্পিরিট নিয়ে কথাটা বললেন। থ্যাংক ইউ ফর দ্যাট। এবারে আমাদের একটা খেলা রয়েছে, সেই খেলাটাতে আমরা যাব, কিন্তু তার আগে একটা ছোট্ট প্রশ্ন। আপনি আবার প্রেমে পড়তে চান না? আবার আপনার মানে সম্পর্কে কেউ আপনাকে বাঁধুক, সেটা আপনি চান না? প্রেমে পড়াটা ন্যাচারাল ব্যাপার। কাউকে ভালো লাগলে তার প্রেমে পড়াই যায়, কিন্তু এখন যেহেতু আমার একটা লেসন হয়ে গেছে, তো আমার একাকিত্ব জীবন ম্যাটার করে না যে কেউ আসুক বা না আসুক। আমি যদি সুস্থ থাকি তাহলে আগিয়ে যেতে পারবো। আপনি ভালো আছেন। হ্যাঁ, ড্রব্যাকসগুলো যদি অ্যাকসেপ্ট করে কেউ জেনুইনলি কেয়ার করে আমাকে আপন করে নেয়, তাহলে মোস্ট ওয়েলকাম। অবশ্যই আপনার জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, আপনার আগামী দিনের জন্য। খেলা চলে যাব এবার, র্যাপিড ফায়ার। আপনি তৈরি? আমি জানতে চাইব কি করতে আপনার সবচাইতে ভালো লাগে? লিখতে ভালোবাসি, আঁকতে ভালোবাসি, বাহ, আর ফটোগ্রাফি। ভেরি গুড, খুব ভালো। আপনার প্রিয় রং কি? সাদা, খুব ভালো। এবারে জানতে চাইছি, ধরুন একতরা গোলাপ আর একটা লং ড্রাইভ, দুটোর মধ্যে কোনটা আপনার বেশি পছন্দ হবে? লং ড্রাইভ, ওকে। এবারে আপনি একটা বা দুটো শব্দে বলবেন প্রেম আপনার কাছে কি? কি বলবো, প্রেম মানে হচ্ছে একটা রেসপন্সিবিলিটি। প্রেম মানে আপনার কাছে রেসপন্সিবিলিটি, ওয়াইজ আনসার। সম্পর্ক? এইখানে আমি বলতে চাই যে সম্পর্ক মানে হচ্ছে ট্রাস্ট শব্দটাই নিলাম। খুব ভালো একটা সময় কাটালাম এবং আপনার এই যে এত দূর থেকে আপনি আজকে এসেছেন, আপনি কোথায় থাকেন যদি একটু আমাদের দর্শক বন্ধুদের একটু জানিয়ে দেন। আমি থাকি হচ্ছে খানামুখ, লঙ্কেশ্বর পার করে, অনেকটা দূর থেকে আজকে আপনি আমাদের অতিথি হয়ে এসেছেন। অনেক অনেক ধন্যবাদ। যেতে যেতে আপনি
আমাদের দর্শক বন্ধুদের কি বলতে চাইবেন? যত যুদ্ধই আসুক, হাসির মুখ আর ডিটারমিনেশন, এই দুটো জিনিস জীবনটাকে এগিয়ে যেতে হেল্প করবে। একদম তাই। দর্শক বন্ধুরা, আমরা শুনলাম আজকে মৌটুসির জীবনের সত্য, এবং সেখান থেকে কিন্তু অনেক অনুপ্রাণিত হলাম যে যার কোনো কালে হয়তো শব্দটাই হারিয়ে যাচ্ছিল কোনো একটা পার্শ্ব প্রতিক্রিয়ায়, আজকে এইভাবে উনি শব্দ দিয়ে কিন্তু ওনার জীবনের গল্পগুলোই আমাদের কাছে তুলে ধরলেন। সেটা অনেক সাহসিকতার একটা কাজ মৌটুসি। অনেক ধন্যবাদ আবারও জানাচ্ছি। অনেক অনেক ভালো থাকুন, এবং আমাদের আজকে বিদায় নিতে হবে। সেই সঙ্গে দর্শক বন্ধুদের থেকেও আমাদের বিদায় নেবার পালা চলে এলো। সকলে খুব ভালো থাকবেন, আর সবচাইতে বড় কথা, ভালো রাখবেন সকলকে। এইটুকু তো আমরা করতে পারি। নমস্কার। নমস্কার।